Hi all government job aspirants, welcome to my YouTube channel JN Studies for Government Jobs। তো এখন আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম প্র্যাকটিস সেট নাম্বার 11। এর আগে টোটাল আমরা 10টা মক সেট করেছি এবং তার সাথে 2018 সালে যে কনস্টেবল মেন্স হয়েছিল তার জন্য আমি 8টা মক টেস্ট করেছিলাম। তো সেই 8টা এবং এই 11টা টোটাল 19টা মক টেস্ট তোমাদের হয়ে যাচ্ছে। সবগুলোর এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই এই আগের পার্টগুলো দেখে নেবে, ঠিক আছে। এবং আরেকটা বলে রাখি, এই টোটাল 26 কোশ্চেন আছে, 25 কোশ্চেনের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্ন তোমাদের জন্য থাকবে এবং তোমরা লক্ষ্য রাখবে মিনিমাম 15+ যেন স্কোর করতে পারো, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে, মারাঠি সংবাদপত্র কেসরি এটি কে শুরু করেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কমেন্ট করো তাড়াতাড়ি, এটা অ্যান্সার কী হবে। মারাঠি সংবাদপত্র কেসরি কে শুরু করেছিলেন। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক, অপশন এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই। তো ভারতের কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা নেই। তো নর্থ ইস্ট সাইডে যেসব স্টেটগুলো আছে প্রায় বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে, তো কোনটা শেয়ার করে না। তো ফার্স্ট তোমাদের জেনে রাখতে হবে 5টা স্টেট আছে ইন্ডিয়ার যেটা বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে। 1 নম্বর হচ্ছে কি আসাম, 2 নম্বর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করে বাংলাদেশের সাথে, এটা আশা করি সবাই জানো। থার্ড হচ্ছে তোমার মিজোরাম, মিজোরাম হলো 3টে স্টেট। 4 নম্বর স্টেট হচ্ছে মেঘালয় এবং 5 নম্বর স্টেট হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে। তো এই 5টা স্টেট বাংলাদেশের সাথে বাউন্ডারি শেয়ার করে। তো বাউন্ডারি শেয়ার করে না কে বলেছে, তাহলে এখানে অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হচ্ছে মণিপুর। মণিপুর বাংলাদেশের সাথে কোনো বাউন্ডারি শেয়ার করে না। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে নারী এবং পুরুষ উভয়ের জন্য চাকুরি ক্ষেত্রে সমান অধিকার থাকবে। এটা কততম আর্টিকেলে বলা আছে। তো দেখো ফান্ডামেন্টাল রাইটস মধ্যে পড়ছে এটা, এবং ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত তোমাদের বারবার বলেছি, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত। এটা সংবিধানের পার্ট 3-র মধ্যে পড়ছে, এইটুকু একটু মনে রাখবে, ঠিক আছে। এবং দেখো এখানে কি বলেছে যে উভয়ের চাকরির ক্ষেত্রে সমান অধিকার। তো এটা বলা আছে কত নম্বর, আর্টিকেল 16। আর্টিকেল 17-এ কী বলা আছে, যেটা সবথেকে বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 17-এ। এবং আর্টিকেল 14 অপশন এতে যেটা রয়েছে, আর্টিকেল 14-এ কী বলা আছে, আর্টিকেল 14-এ বলা আছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। তো এইগুলো সব একটু দেখে নেবে তোমরা। আর্টিকেল 23 কী লেখা আছে সেটা একটু কমেন্ট করো। পরের প্রশ্ন দেখো, আবুল ফজল কার সমসাময়িক। তো দেখো আবুল ফজলের লিখিত 2টি বইয়ের নাম মনে থাকলেই তোমরা এটা অ্যান্সার করতে পারবে। তো আবুল ফজলের লিখিত 2টি বইয়ের নাম হচ্ছে কি, এক হচ্ছে আকবরনামা। আকবরনামা কার, আকবরে। তাহলে এই অনুযায়ী তুমি এখানে অ্যান্সারটা খুঁজে পাচ্ছ যে এটার অ্যান্সার হবে আকবর। আবুল ফজল আকবরের সমসাময়িক ছিলেন। এবং আরেকটা আবুল ফজলের লিখিত বইয়ের নাম কি, আইন ই আকবরী। এই দুটো একটু মনে রাখবে, বুকস অ্যান্ড অথরাসেও তোমাদের হিস্ট্রি থেকে প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি। তাড়াতাড়ি কমেন্ট করো, এটা অনেকবার পড়েছি, সবাই পারবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড। তাড়াতাড়ি কমেন্ট করো, এইটা নিয়ে অনেক কনফিউজিং আছে সবার মধ্যে, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা অনেকজনই অপশন এ অ্যান্সার করে দিচ্ছে, অপশন এ অ্যান্সার হবে না, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড বলেছে, ফারেনহাইটে বলেনি, ভালোভাবে অপশানগুলো দেখো। তো এখানে এটা অ্যান্সার করছে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবার এখানে অনেক সময় 36.9 ডিগ্রি সেলসিয়াসও থাকে। যদি 36.9 ডিগ্রি সেলসিয়াস এটা ফারেনহাইটে কনভার্ট করো তখন আসবে 98.4, এবং 37 ডিগ্রি সেলসিয়াসকে যদি ফারেনহাইটে কনভার্ট করো তাহলে আসবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো এটা একটু দেখে নেবে, অপশানে যেটা কাছাকাছি থাকবে, ক্লোজ যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, একটি কাচদণ্ডের সঙ্গে রেশমের ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ-আদান কী হবে, পজিটিভ, নেগেটিভ, বোথ, কোনোটাই হবে না। একটি কাচদণ্ডের সঙ্গে রেশমের ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ-আদান হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, অপশন এ হবে এখানে এটার অ্যান্সার, ঠিক আছে। কোন তরঙ্গের মাধ্যমে বায়ুতে শব্দ বিস্তার করে। তাড়াতাড়ি কমেন্ট করো, কোন তরঙ্গের মাধ্যমে
বায়ুতে শব্দের বিস্তার ঘটে। তো এটা কী হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। কোন ভিটামিন সহজেই তাপ ও বায়ুর সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিনটি খুব সহজে তাপ এবং বায়ুর সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়? তো মনে রাখবে ভিটামিন সি, এটাকে রান্না করলে বা একটু হিট দিলে এর সমস্ত ভিটামিন নষ্ট হয়ে যায়। এবার তোমাদের আরেকটা যেটা জানতে হবে, এইগুলো তোমাদের আগেও বলেছি যে এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম কি এবং এগুলোর অভাবে কি কি রোগ হয়। আর একটা জিনিস, যেমন ভিটামিন ভিটামিন এর সবথেকে সোর্স কোনটাতে, কোথায় সবথেকে বেশি ভিটামিন এ পাওয়া যায়? সোয়াবিন, ফিশ, এইগুলো। তেমনি ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, এইগুলোতে যে মেন সোর্সগুলো সেগুলো একটু তোমরা চক বুলিয়ে নেবে। এই ভিটামিন রিলেটেড একটা প্রশ্ন দেখবে পরীক্ষায় আসবে, নিচের কোনটিতে সিলভার থাকে না? তো আজ যে কিছুক্ষণ আগেই আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাচ্ছিলাম, সেখানে এই প্রশ্নটা ছিল। আমি তোমাদের বলেছিলাম যে জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। তো জার্মান সিলভারে থাকে কি কি? জার্মান সিলভারে থাকে কপার বা তামা, ঠিক আছে, তারপরে থাকে দস্তা বা জিঙ্ক এবং নিকেল। তাহলে তামা, দস্তা, নিকেল এগুলো থাকে জার্মান সিলভারে, সিলভার থাকে না। পেশির ক্লান্তির জন্য দায়ী কে, বা কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী? কমেন্ট করো। তো পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। নিচের কোন গ্যাসটি বাল্বের ব্যবহার করা হয়? তো বাল্বের মধ্যে কোন গ্যাসটি প্রেজেন্ট থাকে? তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? আর্গন। আর্গন ছাড়া আরেকটা কী থাকে? নাইট্রোজেন। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। কোন ভারতীয় অভিনেত্রী ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর? ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? তোমরা এটা কমেন্ট করবে ইউনিসেফের ফুল ফর্ম কী এবং এর হেডকোয়ার্টার কোথায়, সেটা একটু কমেন্ট করে জানাবে। এবং স্ট্র্যাটেজিকের এই পিডিএফটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখান থেকে একবার অবশ্যই আজকেই একবার রিপিট করে নেবে কোনটা কোথায় অবস্থিত। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে দেখবে। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? প্রিয়াঙ্কা চোপড়া। এবং 14 নম্বর কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছে কত সালে? তো ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে বলা আছে? 51 এতে। ঠিক আছে, কত নম্বর আর্টিকেল? 51 এ। তো এখানে আগে 10টি ছিল, এখন 11টি হয়েছে। এটা কততম সংবিধান সংশোধনীর ফলে হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন। তো কততম সংবিধান সংশোধনী হয়েছিল, যেটা কত সালে? তো এটা ফার্স্ট যেটা মনে রাখবে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছিল সংবিধানে, এবং এটি হয়েছিল 2002 সালে। তো এটা অবশ্যই মনে রাখবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? খুব ইজি প্রশ্ন, কিন্তু অনেকজনে ভুল করে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে জাতীয় কংগ্রেস কত? 1885। এবং এর ফার্স্ট প্রেসিডেন্ট WC ব্যানার্জি। এর এস্টাবলিশ কে করেছিল? অ্যালেন অক্টোভিয়ান হিউম। ঠিক আছে, এবং এর প্রথম মহিলা সভাপতি হচ্ছেন অ্যানি বেসান্ত। তিনি 1917 সালের কলকাতা সেশনের বা কলকাতা অধিবেশনের তিনি সভাপতিত্ব করেছিলেন। এবং যদি তোমাদের প্রশ্ন আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন অ্যান্সার হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1925 সালের যে কানপুর সেশন হয়েছিল, কানপুর সেশন, সেটাতে তিনি সভাপতিত্ব করেছিলেন। তারপরে দেখো, আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী? এইটা এই বছরের পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আদ্দিস আবাবা তিনি হচ্ছেন ইথিওপিয়ার রাজধানী, আদ্দিস আবাবা। এবং এটা মনে রাখবে এদের ইথিওপিয়ার কারেন্সি বা মুদ্রা হচ্ছে BIRR। এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট কেন, যে এখানকার যে PM বা প্রধানমন্ত্রী আছেন অ্যাবাই আহমেদ আলী, তিনি কি পেয়েছিলেন? 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, কিসে পেয়েছিলেন? পিস ক্যাটাগরিতে, শান্তিতে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন 2019। সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং এখানে দেখো অপশন সিতে রয়েছে কেনিয়া। তো কেনিয়ার রাজধানী কি? কেনিয়ার রাজধানী হচ্ছে নয়রোবি। ঠিক আছে, এবং এখানকার কারেন্সি বা মুদ্রা কি হচ্ছে? শিলিং, SHILLING। ঠিক আছে, কেনিয়ার আপার হাউস, আমাদের যেমন লোকসভা রাজ্যসভা আছে, তেমনি কেনিয়ার আপার হাউসের নাম হচ্ছে সেনেট, এবং লোয়ার হাউসের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। তো এগুলো একটু নজর রাখবে। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল?
তো আলেকজান্ডার এবং পুরুর মধ্যে যে যুদ্ধটি হয়েছিল সেটা হয়েছিল ঝিলাম নদীর তীরে। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করবে আলেকজান্ডার পুরুর মধ্যে এই ঝিলাম নদীর তীরে কত সালে যুদ্ধটি হয়েছিল, কত সাল, খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ, কমেন্ট করবে কোনটা হবে অ্যান্সার। তারপরে দেখো নিচের কোন শহরটিতে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত আছে, মানে বিচ, বিচ যেটাকে বলা হয় সমুদ্রের বিচ। তো দেখো পৃথিবীর দ্বিতীয়তম এবং ভারতের প্রথম যে সমুদ্র বিচ আছে সেটা হচ্ছে মেরিনা ট্রেঞ্চ। তো মেরিনা ট্রেঞ্চ কোথায় অবস্থিত, চেন্নাই। তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস, এই বইটি কার লেখা, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, তো এটা লেখক হচ্ছেন স্টিফেন হকিংস। পরবর্তী প্রশ্ন, রামচরিত মানসের রচয়িতাকে। তো রামচরিত এবং রামচরিত মানস এই দুটোর মধ্যে অনেক কনফিউজ থাকে, তো মনে রাখবে রামচরিত মানস এর লেখক হচ্ছেন তুলসীদাস, এবং যদি শুধু রামচরিত আসে তখন কি অ্যান্সার হবে, সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে, রামচরিতের লেখক হচ্ছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানসের লেখক হচ্ছেন তুলসীদাস। তো অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত, তাড়াতাড়ি কমেন্ট করো, সোমনাথ মন্দির এটা কোথায় অবস্থিত। তো সোমনাথ মন্দির এটা শিব ঠাকুরের মন্দির একটি, এবং এটি গুজরাট রাজ্যে অবস্থিত। 2022 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে। তো কমনওয়েলথ যত ধরনের স্পোর্টস অ্যান্ডগুলো আছে আপকামিং 2018-তে 2022-তে ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, তো এগুলোর আমি একটা সেপারেট তোমাদের ক্লার্কশিপের জন্য ভিডিও বানিয়ে দিয়েছিলাম, তো ওইটার পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে আছে, তো সেটা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে তোমরা দেখে নেবে। ঠিক আছে, ওখান থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসবে। তো দেখো বিরমিনগাম, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2022-এর কমনওয়েলথ গেমস হবে বিরমিনগাম, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল। তো গান্ধীজি ভারতে প্রথম যে সত্যাগ্রহ করেছিলেন সেটার নাম কি ছিল, চম্পারণ সত্যাগ্রহ, এবং এটা কোথায় শুরু হয়েছিল, বিহারে, অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। হুমায়ুন টম্ব বা হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত, হুমায়ুন টম্ব বা হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত, তো এটি কোথায়, দিল্লিতে অবস্থিত, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে। তো দেখো এখানে এটা অ্যান্সার কী হবে, এখানে অ্যান্সার হচ্ছে হরিপুরা অধিবেশন। 1938 সালে হরিপুরা অধিবেশন হয়েছিল, সেখানে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1939 সালে ত্রিপুরী যে অধিবেশন হয়েছিল সেখানেও সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন, কিন্তু পরে তিনি পদত্যাগ করেছিলেন এবং তার জায়গায় সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবং আরেকটা জিনিস আছে যে এখান থেকে প্রশ্ন, যে গান্ধীজি কত সালে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো মনে রাখবে গান্ধীজি একবারই সভাপতি হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1924 সালে বেলেগাঁও অধিবেশনে, তো এটা একটু মনে রাখবে। এবং লাস্ট প্রশ্ন, এটা তোমাদের জন্য, ইউরোপ ও এশিয়া মহাদেশকে আলাদা করেছে কোন পর্বতমালা, সবাই কমেন্ট করবে, ইউরোপ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে কোন পর্বতমালা। এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে যারা যারা এই ভিডিওটা দেখছো। ঠিক আছে, যারা নতুন আছো এই ভিডিও ডেসক্রিপশনে আমি দেখবে একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, প্রিভিয়াস সেটগুলো দেখতে পাবে, তার সাথে এর আগে যতগুলো সেট হয়ে যায় সেগুলোও দেখে নেবে। এবং সবাইকে বলে রাখবো যে রাত 9টার সময় আবার অনলাইন চলে আসবে, তখন অনলাইন মক টেস্ট হবে, ঠিক আছে, WBCS প্লাস WBP মেন কনস্টেবল প্লাস, এই দুটোর জন্য। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।